আয়োজিত অ্যাডমিশন কোয়েশ্চেন ব্যাংক সলভিং প্রোগ্রামে আমি তোমাদের ম্যাথমেটিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার 2 অর্থাৎ ভেক্টরের বেসিক ক্লাসগুলো নিচ্ছি। তো এর আগে আমি 4টা ক্লাস নিয়েছি, আজকে হচ্ছে 5th ক্লাস। আমি প্রথমেই তোমাদের কাছে সরি বলে নিচ্ছি যে আমি 4টা ক্লাস নেওয়ার পরে একটা মানে বড় টাইম গ্যাপ হয়ে গেছে আমার 5 নাম্বার ক্লাসটা আপলোড দিতে। তো এটার জন্য আমি আসলে খুবই সরি, কারণ হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম, যে কারণে আমি রেকর্ড তৈরি করতে পারিনি। আচ্ছা, তো যদিও হচ্ছে তোমাদের লাইভ ক্লাসটা হচ্ছে 8 তারিখ, আজকে মোস্ট প্রবাবলি 6 তারিখ। তো আমি যেটা বুঝতে পারছি যে একটু দেরি হয়ে গেছে, তারপরও আমি মানে আশা করব যে তোমরা রেকর্ড ক্লাসটা পাওয়ার সাথে সাথে দেখে নিবে, দেখে তারপরে লাইভে জয়েন করবে। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমাদের জন্য এটা হয়তো একটু কষ্ট হয়ে যাবে, কারণ আরো অনেক সাবজেক্টে পড়া আপলোড দিচ্ছি, বলার নেই, সুস্থ থাকলে তো অবশ্যই আগে আগেই দিতাম। আচ্ছা, তাহলে আমরা যা পড়েছি এগুলো হলো একদম ভেক্টরের বেসিক আলোচনা ছিল। এন্ড যা যা পড়েছি ওই টপিক গুলো প্রত্যেকটা আমাদের এইচএসসি এক্সাম বলো বা অ্যাডমিশন টেস্ট বলো, দুটোর জন্যই খুব বেশি ইম্পর্টেন্ট। আর আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো একটা তেমন আসে না, আবার অ্যাডমিশন টেস্টে একটা আসে না। কিন্তু যেহেতু আমরা একটা চ্যাপ্টার পড়ছি, সেটা আমরা একদম এ টু জেড পড়ার চেষ্টা করব, একদম ভেতর থেকে একদম ডিপে গিয়ে পড়ার চেষ্টা করব, কোনো টপিকই আমরা বাদ দেব না। এই জন্য আহ, এই আজকে যা পড়াবো, আজকে অ্যান্ড আরেকটা নেক্সট ক্লাসে যা যা পড়াবো সেগুলো তোমাদেরকে পড়তে হবে। ওকে, তো আজকে আমরা প্রথম যে টপিকটা পড়বো সেটা হচ্ছে বিভক্তিকরণ বিন্দুর বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয়। বিভক্তিকরণ বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয়। আচ্ছা, জিনিসটা আসলে কি? ফর এক্সাম্পল, ধরো এইখানে একটা পয়েন্ট এ, এখানে একটা পয়েন্ট বি, দেন তুমি ধরো এই দুইটা পয়েন্ট যোগ করলে, এই দুইটা পয়েন্টের উপরে আমি একটা পয়েন্ট ধরো নিলাম, অবস্থান ভেক্টর বের করো। তো এটা আমি কিভাবে বের করতে পারি? এই জন্য আমার প্রথম কাজটা যেটা হবে, আমি ধরে নিব যে এটা হয়তো আমার মূল, এটা হলো আমার মূল বিন্দু, যেটাকে আমি ও দিয়ে ডিনোট করছি। তাহলে আমি যদি ও কমা এই যোগ করি, এটা এই ও এর ভেক্টরটা দিয়ে কি প্রকাশ পাচ্ছে? প্রকাশ পাচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর, যেটাকে আমরা স্মল এ দিয়ে ডিনোট করছি। এরপর আমরা ও কমা বি যোগ করে একটা ভেক্টর ফর্ম করছি, এই ওবি ভেক্টরটা বি বিন্দুর অবস্থান ভেক্টর ডিনোট করছে। তাহলে এটাকে আমরা স্মল বি দিয়ে প্রকাশ করছি। আচ্ছা, তো এখন এইখানে আমার কাজ কি হবে? আমার কাজ হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর বের করা। তো এখন তার মানে এখন আমি ও কমা পি ও যোগ করে দিলাম। তো ও কমা পি যদি আমি যোগ করে দিই, তাহলে ও পি হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। এটুকু আশা করি আমরা সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছি। ওকে, দেন এটুকু বুঝতে পারার পরে আমাদের অবস্থান ভেক্টর, বিভক্তিকরণ বিন্দুর অবস্থান ভেক্টর বের করার জন্য একটা জিনিস আমাদেরকে আগে জানতে হবে, যেটা হলো এই পি বিন্দুটা, আই মিন এখানে আমি যে পয়েন্টটা এঁকেছি, এই পি বিন্দুটা এই এবি রেখাকে কি অনুপাতে বিভক্ত করেছে।
লাইক পি বিন্দুর এই পাশে যদি এম পরিমাণ থাকে, এই পাশে যদি এন পরিমাণ থাকে, তার মানে আমরা কি বলতে পারবো এখান থেকে আমরা বলতে পারবো এপি ভেক্টর, সেইখানে তৈরি তো ভেক্টর যেহেতু জিনিসটা একটুভাবে is to pb vector equals to m is to n, then এটাকে আমরা কি বলতে পারি ap vector divided by pv vector equals to m by n। তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি ap vector equals to m by n pv vector। আচ্ছা, দেন এই জিনিসটা আশা করি এটুকু আমরা সবাই বুঝতে পেরেছি। এখানে আমি কি করেছি, দেন আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখো এইখানে আমি এখানে আমার দুইটা ত্রিভুজ ফর্ম হয়েছে, একটা হচ্ছে এইটা ত্রিভুজ ওপিবি আর আরেকটা হচ্ছে ত্রিভুজ ওএপি, ত্রিভুজ ওএপি আর হচ্ছে ত্রিভুজ ওপিবি। তাহলে এখন এই দুইটা ত্রিভুজে আমি ইন্ডিভিজুয়ালি ট্রায়াঙ্গেলস ল অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে এখন দেখো একটা জিনিস, আমি যদি এখন ত্রিভুজ ও পি এ এখানে যদি আমি ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করি, তাহলে একটা জিনিস দেখো এখানে কি দাঁড়াচ্ছে, যেহেতু আমি এ বি এর ডিরেকশন এভাবে দিয়েছি, তার মানে এপি এর ডিরেকশনও এভাবেই থাকবে। আচ্ছা, তাহলে এখানে যদি আমি ট্রায়াঙ্গেলস ল দিই, তাহলে আমার জিনিসটা কি দাঁড়াচ্ছে ও এ প্লাস এপি, ও এ প্লাস এপি ইকুয়ালস টু ওপি। ওকে, তাহলে এখান থেকে আমি এপি এর ভ্যালুটা বের করছি, অ্যাজ আমার এই জায়গায় এপি আর বিপি এই দুইটা জিনিস আছে, তো এখান থেকে আমি এপি মাইনাস ওএ, তো ওপি তো হচ্ছে এই ভেক্টরটা ছিল, তো এই ভেক্টরটাকে সাপোজ আমি ডিনোট করছি আর দিয়ে, তার মানে কি আর ভেক্টর মাইনাস, আর ও এ কে ডিনোট করছি আমরা কি দিয়ে, ও এ কে ডিনোট করছি এ দিয়ে, এ ভেক্টর। আচ্ছা, দেন আমরা আরেকটু প্রসিড করি। এবারে হচ্ছে ত্রিভুজ, অন্য ত্রিভুজ যেটা ত্রিভুজ ও পি বি এ, ওপি দিয়ে কি লেখা যাচ্ছে ওপি প্লাস পিবি ইকুয়ালস টু ওবি ভেক্টর। তো এখান থেকে আমার কোন ভ্যালুটা বের করা লাগবে, এখান থেকে আমার পিবি এর ভ্যালুটা বের করা লাগবে, হ্যাঁ আমার এই জায়গায় পিবি আছে। তাহলে এখান থেকে হচ্ছে আমার কি দাঁড়াচ্ছে পিবি ভেক্টর ইকুয়ালস টু ওবি ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। তাহলে ওবি ভেক্টরকে আমরা কি দিয়ে প্রকাশ করেছিলাম বি দিয়ে, আর ওপি ভেক্টরকে আমরা আর দিয়ে প্রকাশ করেছিলাম। অতএব পিবি ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর মাইনাস আর ভেক্টর। এখন আমরা এই যে এটা এখানে আমরা ভ্যালু দুটা বসায় দিব, কি ছিল এপি ভেক্টর ইকুয়াল টু এম বাই এন পিবি ভেক্টর। তাহলে এখানে আমরা ভ্যালুটা বসাই, কি ছিল এপি ভেক্টর ইকুয়ালস টু এম বাই এন পিবি ভেক্টর। তো এপি ভেক্টরের মান কি, মানে হচ্ছে আর ভেক্টর মাইনাস এ ইকুয়াল টু এম বাই এন, আচ্ছা এটা কি ছিল বি ভেক্টর মাইনাস আর। তাহলে এখানে এন দিয়ে আর আর গুণ করে দাও, এন আর ভেক্টর মাইনাস, সরি এন আগে লিখি, এন এ ভেক্টর ইকুয়াল টু এম বি ভেক্টর মাইনাস এম আর ভেক্টর। তাহলে এখান থেকে আমি হচ্ছে কি করতে পারি, আর এর যে পার্ট দুইটা অংশ, এই দুইটা অংশ আমি একসাথে নিয়ে আসবো,
m r vector plus n r vector equal to n a vector plus m b vector। এখন আমি এখান থেকে হচ্ছে কমন নিয়ে নিই, আর কমন নিই, কমন নিই কি থাকতেছে m plus n equal to m d vector plus n a vector। তাহলে r ভেক্টর কি দাঁড়াচ্ছে, vector equals to m b vector plus n a vector divided by m plus। তো এই যে আমি r ভেক্টরটা বের করলাম, এই r ভেক্টরটা কি ছিল, এটাই ছিল হচ্ছে p বিন্দুর অবস্থান ভেক্টর, p বিন্দুর অবস্থান ভেক্টর, আর এটাই কিন্তু আমাকে বের করতে বলেছিল। তাহলে এখান থেকে যদি আমি একটু বোঝার চেষ্টা করি, m b ভেক্টর প্লাস n a ভেক্টর ডিভাইডেড বাই n প্লাস m প্লাস n, এই চেহারাটা কিন্তু তোমাদের কাছে পরিচিত। ওই যে আমরা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতিতে 3.2 পড়েছিলাম যে অন্তর্বিভক্তিকরণ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ে এখানে যদি m অংশ থাকে, এখানে যদি n অংশ থাকে, এটা যদি a বিন্দু হয়, এটা b বিন্দু হয়, তার মানে এটার অবস্থান ভেক্টর হচ্ছে a, এটার অবস্থান ভেক্টর হচ্ছে b, এটার সাথে যদি মেলাই m এর সাথে ইনটু হচ্ছে আমাদের স্থানাঙ্ক জ্যামিতিক সূত্রটা কিন্তু এরকমই ছিল, তার সাথে মিলিয়ে আমরা এটা বের করতে পারি। তো এটা আমি যেটা বের করলাম, এই যে এখানে এই ফর্মুলাটা আমি অন্তর বিভক্তির জন্য, মানে অন্তর্বিভক্তিকরণ বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে বলে আমাদের এই ফর্মুলা ইউজ করতে হবে। এখন যদি আমাকে বলে বহির বিভক্তিকরণ বিন্দুর অবস্থান ভেক্টর বের করো, সেম স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা যেভাবে ফর্মুলাটা করেছিলাম m b ভেক্টর সেম থাকবে, এখানে জাস্ট মাইনাস চলে আসবে আগেরটার মতোই, n a ভেক্টর ডিভাইডেড বাই m মাইনাস। এখন আমাদেরকে যদি বলে যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করো, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে প্রসিড করবো? আচ্ছা, এখন দেখো মধ্যবিন্দু তো সবসময়ই হচ্ছে রেখার মিডিলে অবস্থান করবে, তার মানে এটার জন্য আমার অন্তর্বিভক্তি সূত্র লাগবে। তো অন্তর্বিভক্তি সূত্র মানে কি, সরি এখানে আমার হচ্ছে অন্তর্বিভক্তি সূত্র লাগবে, মানে এই সূত্রটা লাগবে। তাহলে একটু দেখো, যখন আমাদেরকে হচ্ছে মধ্যবিন্দু নিয়ে কাজ করতে বলবে, তো মধ্যবিন্দুর ক্ষেত্রে কি হয়, আহ মধ্যবিন্দু দুই, মানে একটা রেখাকে দুই ভাগে যে বিভক্ত করে কি 1:1, m এর মানও 1, n এর মানও 1, তাহলে কি থাকতেছে a ভেক্টর প্লাস b ভেক্টর ডিভাইডেড বাই 2। এটা কিসের জন্য, মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর বের করতে বললে, তো হচ্ছে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। মানে যে দুইটা, মানে ভেক্টরে দুইটা প্রান্ত বিন্দু থাকবে, ওই প্রান্ত বিন্দু দুইটার দুইটা যে ভেক্টর দ্বারা ডিনোট করা হয়, ওই দুইটার অবস্থান ভেক্টর যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর পাওয়া যায়। এইটুকুই ছিল হচ্ছে বিভক্তিকরণ বিন্দুর অবস্থান ভেক্টর বের করার ফর্মুলা। দেন আমি যেটাতে প্রসিড করব সেটা হচ্ছে কিছু এডিশনাল বেসিক। এডিশনাল এই বেসিক গুলো হচ্ছে নর্মালি এমনিতেই বোঝা যায়, কিন্তু একটু আলোচনা করে দিলে তখন হচ্ছে জিনিসটা ইজিয়ার হয়। এডিশনাল বেসিক, তো এই এডিশনাল বেসিক গুলা কি? ফর এক্সাম্পল, আমরা তো জানি যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা প্রকাশ করি আই ক্যাপ দিয়ে, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা প্রকাশ করি জে ক্যাপ দিয়ে, আর হচ্ছে জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা প্রকাশ করি কে ক্যাপ দিয়ে। এখন তোমাকে যদি বলে যে তোমাকে বললো যে এই ধরো একটা
ওয়াই অক্ষ আঁকলাম, এক্স অক্ষ আঁকলাম, জেড অক্ষ আঁকলাম, জেড অক্ষ, ওয়াই অক্ষ, এখানে হচ্ছে এক্স অক্ষ। এখন আমাকে বললো যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আমি জানি আই, লিখলাম এখানে আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর আমি জানি জে, জে ক্যাপ লিখলাম। জেড অক্ষ বরাবর জানি কে, তো এটা জানি কে ক্যাপ লিখলাম। এখন আমাকে বললো যে হচ্ছে আই ডট আই কত, মানে কি আমাকে আই ক্যাপ আর আই ক্যাপ ডট গুণ করতে বললো। তো আমরা ডট গুণের ফর্মুলা কি জানি, এ বি কস থিটা। ফর্মুলাটা আমি এখানে লিখি তাহলে একটু ইজিয়ার হবে। এ ডট বি ইকুয়াল টু কি, এ বি কস থিটা। আচ্ছা, এখন আমাকে আই ডট আই করতে বলেছে। তো আমরা কি জানি, কোনো ভেক্টরের ম্যাগনিটিউড বের করার ফর্মুলা কি ছিল, আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এখানে দেখো আই এর জন্য হচ্ছে ওয়ান, তার মানে এখানে এক্স এর মান ওয়ান, ওয়ান স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার, তার মানে কি দাঁড়াচ্ছে ওয়ান। তার মানে আই এর ম্যাগনিটিউড কি, মানে আই ক্যাপের ম্যাগনিটিউড হচ্ছে ওয়ান ইন্টু আমি হচ্ছে যে এই ডট গুণের এটা এটা বের করছি, রেজাল্টেন্টটা বের করছি। এখন কস কত হবে, যেহেতু দুইটাই আই ক্যাপ, মানে কি দুইটাই এক্স অক্ষ বরাবর, তার মানে অন্তর্ভুক্ত কোণ 0 ডিগ্রি, তার মানে ওয়ান। তাহলে আমরা কি বুঝতে পারছি যে একই অক্ষ মানে আই ডট আই করলে তার মানে কি আমি যে প্রোডাক্ট পাবো মানে ডট প্রোডাক্টটা পাবো, এটার রেজাল্ট হচ্ছে ওয়ান। তার মানে আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি যে একই অক্ষ বরাবর যদি হচ্ছে কোনো ভেক্টরকে ডট করা হয় তখন হচ্ছে তার ডট প্রোডাক্টের রেজাল্ট ওয়ান। তার মানে কি জে ডট জে ইকুয়াল টু ওয়ান, আবার কে ডট কে ইকুয়াল টু ওয়ান। আচ্ছা, যেহেতু ডট প্রোডাক্ট তার মানে এখানে আমি কেবলমাত্র একটা স্কেলার কম্পোনেন্টই পাবো, এখানে স্কেলার কম্পোনেন্ট এদের কোনো ডিরেকশন নেই। আচ্ছা, দেন আমি যেটাতে প্রসিড করব সেটা হচ্ছে এইখানে তো আমি হচ্ছে একই অক্ষ বরাবর একক ভেক্টরকে ডট করেছিলাম। এখন এই জিনিসটা যদি এমন হয় যে একই অক্ষ বরাবর না, আমি হচ্ছে এখন পারপেন্ডিকুলার মানে লম্ব, দুইটা লম্ব, লম্ব দুটা অক্ষ লম্ব বরাবর যে একক ভেক্টর তাদেরকে ডট করছি। তার মানে ধরো প্রথমে আমি আই ডট জে করলাম, তো সেম ফর্মুলা অনুসারে কি করব, ওয়ান ইন্টু ওয়ান ইন্টু কস 90, যেহেতু আই আর জে পরস্পর পারপেন্ডিকুলার, সো এদের মধ্যবর্তী কোণ 90, আর আই জে কে এগুলোর হচ্ছে ইন্ডিভিজুয়ালি ম্যাগনিটিউড সবসময় ওয়ান। সেম এই সূত্র দিয়ে জে এর জন্য কি হবে, এক্স অক্ষ বরাবর জিরো হবে, জেড অক্ষ বরাবর জিরো হবে, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কি বলে ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট এক, তার মানে ওয়াই এর জায়গায় ওয়ান স্কোয়ার, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়ান স্কোয়ার হবে। আবার যদি হচ্ছে আমাকে কি বলে কে এর জন্য কে ক্যাপের জন্য যখন বের করব তখন কি হবে, জেড অক্ষ বরাবর কম্পোনেন্ট থাকবে, জেড অক্ষ বরাবর কম্পোনেন্ট থাকা নির্দেশ করে কে ক্যাপ দিয়ে, ধর হচ্ছে ওয়াই এক্স ওয়াই অক্ষ বরাবর কোনো কম্পোনেন্ট থাকবে না, তার মানে আই ডট জে কি হচ্ছে জিরো। তার মানে বাকিগুলো সেম, কি হবে জে ডট কে ইকুয়াল টু জিরো, সেম ভাবে কে ডট আই ইকুয়ালস টু জিরো। এখন একটা কোয়েশ্চেন আসতে পারে যে আই ডট জে যে কথা, জে ডট আইও কি সেম কথা, আবার জে ডট কে যে কথা, কে ডট জেও কি সেম কথা, আবার কে ডট আই যে কথা, আই ডট কেও কি সেম কথা, হ্যাঁ সেম কথা। এটাও জিরো হবে, এটাও জিরো হবে, এটাও জিরো হবে, সেম জিনিস দুইটা। কারণ হচ্ছে যেহেতু ডট প্রোডাক্টে কোনো ডিরেকশনের ব্যাপার নেই, সো এখানে আমি যে মানে আমি ডট প্রোডাক্টে আমি যেটাই করি আই ডট জি করলেও আমি যা পাবো একটা স্কেলার ভ্যালু পাবো, ম্যাগনিটিউড পাবো, জে ডট আই করলেও ম্যাগনিটিউড পাবো, সেম ম্যাগনিটিউড পাবো, বাকিগুলোর জন্য একই জিনিসটা পেয়ে যাবো।
আচ্ছা, তো ডট প্রোডাক্টের কিছু ইনিশিয়াল বেসিক এটা ছিল, এরপরে আমি হচ্ছে ক্রস প্রোডাক্টের কিছু ইনিশিয়াল মানে কিছু এডিশনাল বেসিক দিব। ওকে, তো ক্রস প্রোডাক্টের ফর্মুলাটা কি জানি আমরা। আচ্ছা, আমি আবার 3D চিত্রটা একটু আঁকি। এটা একটা এক্স অক্ষ, ধরো তিনটা অক্ষ, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে জেড এক্সিস। তো আমরা জানি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ, এটা জে ক্যাপ, এটা কে ক্যাপ। তো এখন আমাদের কাজ যেটা, ফর্মুলাটা কি জানি, ক্রসের ক্ষেত্রে এ ক্রস বি ইকুয়ালস টু ইটা এ বি সাইন থিটা, যেখানে এ বি সাইন থিটা হচ্ছে ম্যাগনিটিউড আর ইটা হচ্ছে যে এ ক্রস বি করলে আমি যে ভেক্টরটা পাবো তার দিক। কারণ যেহেতু এ ক্রস বি করলে আমরা একটা ভেক্টর প্রোডাক্ট পাবো, তার মানে এটার একটা দিকও আছে। এটার দিক কোন দিকে হয় আমরা আগেই পড়ে এসেছি, দুইটা ভেক্টরকে যদি আমরা ক্রস করি তখন রেজাল্টেন্ট হিসেবে যেই ভেক্টরটা আমরা পাই তার দিক হয় এই যে এ আর বি যে দুইটা ভেক্টর আমরা ক্রস করেছি তার সাথে। ডট প্রোডাক্টের ক্ষেত্রে প্রথমে আমরা কি করেছিলাম, একই অক্ষ বরাবর ডট গুণ করেছিলাম। এখন এখানেও আমরা ক্রসের ক্ষেত্রে আমরা একই অক্ষ বরাবর ডট গুণ করবো, সরি ক্রস গুণ করবো। তার মানে আই ক্রস আই ইকুয়ালস আছে, আমরা জানি আর আই ক্যাপের ম্যাগনিটিউড হচ্ছে 1, মানে 1 ইনটু 1 ইনটু sin 0 ডিগ্রি। আচ্ছা, তার মানে এখানে হচ্ছে ভ্যালু কত আসতেছে 0। তার মানে আই ক্রস আই করলে আমরা 0 পাই, তার মানে এটা হচ্ছে একটা নাল ভেক্টর। তো আমরা যেটা জানি যে নাল ভেক্টরের ক্ষেত্রে দিক আমরা আমরা আলাদা করে ওভাবে কখনো এক্সপ্রেস করি না। জিনিসটা হচ্ছে এটা যে পুরোটা একটা ইমাজিনেটিভ ইস্যু। ওকে, তার মানে আমরা জে ডট জে যদি করি সেম ওয়েতে আমরা 0 পাবো, আবার কে ডট কে করলেও আমরা 0 পাবো। আচ্ছা, দেন যদি আমি প্রসিড করি, ডট গুলো কি করেছিলাম প্রথমে একই অক্ষ বরাবর বের করার পরে তারপরে আমরা পারপেন্ডিকুলার নিয়ে কাজ করেছিলাম। তো এবারেও সেম আমরা পারপেন্ডিকুলারে এখন চলে যাব। ক্রস প্রোডাক্টে এখন আমরা পারপেন্ডিকুলার অনুসারে করবো। তো পারপেন্ডিকুলারের জন্য আমরা কি করব, প্রথমে হচ্ছে সাপোজ আমি আই ক্রস জে করলাম। আই ক্রস জে যদি করি, এটা তো থাকবেই, এটা কি দিক 1, এরপরে কি ম্যাগনিটিউড বের করবো 1 ইন্টু 1 ইন্টু সাইন 90 ডিগ্রি। যেহেতু জে আর আই আর জে কি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তার মানে এখানে হচ্ছে ইটা থাকছে আর ম্যাগনিটিউড হচ্ছে 1, সেটা আমি লিখলাম না। এখন কথা হচ্ছে এই ইটাটার দিক কোন দিকে হবে। আচ্ছা, আমি আগেই বলেছিলাম যে যে কোনো দুইটা ভেক্টর যদি আমি ক্রস করি তখন আমি রেজাল্টেন্ট হিসেবে যে ভেক্টরটা পাই, ওই যে যে দুইটা ভেক্টর আমি ক্রস করছি রেজাল্টেন্ট ভেক্টরের দিক হবে তার সাথে লম্ব বরাবর। এখানে আমরা কি আমরা এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরের মধ্যে ক্রস করছি। তো ক্রস করার পরে যে রেজাল্টেন্টটা পাবো সেটা হবে হচ্ছে জেড অক্ষ বরাবর, কারণ এই জেড অক্ষটাই এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটার সাথেই লম্ব। তার মানে এটার দিক কি দিক নির্দেশ করার একক ভেক্টর কি হবে, কে ক্যাপ। দেন পরেরটাতে প্রসিড করি। পরেরটাতে প্রসিড করলে কি হচ্ছে, এখানে কি হবে জে ক্রস কে, জে ক্রস কে। তো জে ক্রস কে এর ক্ষেত্রে কি হবে, সেম জিনিস, এখানেও একটা ইটা থাকবে, দিক থাকবে, আর ম্যাগনিটিউড তো 1, সেটা আমি লিখছি না। তো এই ইটাটাকে আমরা কিভাবে প্রকাশ করব, খেয়াল করি জে ক্রস কে মানে হচ্ছে ওয়াই অক্ষ আর জেড অক্ষ বরাবর একক ভেক্টরের মধ্যে আমরা ক্রস করছি। তার মানে এই ইটাটা কি আই ক্যাপ দিয়ে, এই ইটাটার দিক হবে আই ক্যাপ দিয়ে প্রকাশ করবো, মানে এক্স অক্ষ বরাবর এর দিক হবে। দেন যদি আমি কে ক্রস আই করি তাহলে সেক্ষেত্রে এটার দিক হবে কোন দিকে, সেটা হবে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, যেটাকে আমরা জে ক্যাপ দিয়ে প্রকাশ করি। এখন কথা হচ্ছে ডট গুণনে তো আমরা বলেছিলাম যে আই ডট জে যে কথা, জে ডট আই সেম কথা।
বাকি জিনিসগুলো মানে একই জিনিস, মানে মিউচুয়ালি সেগুলো হচ্ছে এক্সচেঞ্জ করা যায়। কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে জিনিসটা আসলে কি, মানে আই মিন টু সে আই ডট জে যে কথা, জে ডট আই কি সেম কথা কিনা, জে সরি আই ক্রস জে যে কথা, জে ক্রস আই কি সেম কিনা, এটাই হচ্ছে আমার কোয়েশ্চেন। আবার জে ক্রস আই যে কথা, কে ক্রস জে কি সেম কথা, কে ক্রস আই যে কথা, আই ক্রস কে কি সেম কথা, না সেম কথা না। কারণ হচ্ছে ক্রস গুণনের যেহেতু দিকের একটা ব্যাপার আছে, তার মানে এগুলো সেম হবে না। তাহলে এখন একটু বুঝি জিনিসটা কি হবে। দেখ, এখানে আমরা বলেছি আই ক্রস জে মানে হচ্ছে কে, আই ক্রস জে এর দিক হবে কে, জেড অক্ষ বরাবর যার একক ভেক্টর হবে কে, তার মানে জে ক্রস কে এর ক্ষেত্রে কি হবে মাইনাস কে ক্যাপ। দেন জে ক্রস কে এর জন্য হচ্ছে আই ক্যাপ, তার মানে কে ক্রস জে এর জন্য হচ্ছে মাইনাস আই ক্যাপ। আবার কে ক্রস আই এর জন্য জে ক্যাপ, তার মানে আই ক্রস জে এর জন্য হচ্ছে মাইনাস জে ক্যাপ। এখন প্রশ্ন আসতে পারে আমি কি করে বুঝলাম যে হচ্ছে কে ক্রস আই এর জন্য জে ক্যাপ, আবার আই ক্রস জে এর জন্য মাইনাস জে ক্যাপ, আবার হচ্ছে আই ক্রস জে এর জন্য হচ্ছে কে ক্যাপ, মাইনাস কে ক্যাপ। লাইক জিনিসটা তো এমনও হতে পারতো যে জে ক্রস আই এর জন্য কে ক্যাপ বা আই ক্রস জে এর জন্য মাইনাস কে ক্যাপ। এটা কি আমি ইচ্ছা মতো ধরে নিয়েছি? না, এটা আমি ইচ্ছা মতো ধরে নিই। এখানে একটা কনসেপ্ট আছে, এই কনসেপ্টটাই আমি এখন আলোচনা করব। ফর এক্সাম্পল, আমি একটু উপরে উঠাবো কি, না না এখানেই দেখে তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ধরো এখানে একটা এক্সিস নিলাম, এখানে একটা এক্সিস নিলাম, এখানে একটা এক্সিস নিলাম। তো আমি হচ্ছে এখানে কি হচ্ছে আই ক্রস জে, এখানে আই, এখানে জে, এখানে হচ্ছে কে, এখানে হচ্ছে ওয়াই অক্ষ, এখানে হচ্ছে এক্স অক্ষ, এখানে হচ্ছে জেড অক্ষ। ওকে, তাহলে কি করা যায়? আমাকে আমি বললাম যে মানে আমরা ভেক্টরের দিক নির্দেশের জন্য একটা ডান হাতি স্ক্রু নিয়ম করি। সেই ডান হাতি স্ক্রু নিয়মটা হচ্ছে, সাপোজ আমি দুইটা ভেক্টরকে ক্রস করছি, তো ক্রস করার সময় প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের ডিরেকশন যদি ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, তখন ক্রস প্রোডাক্ট করার পর যে ভেক্টরটা আমি পাবো তার দিক হবে লম্ব বরাবর উপরের দিকে। আর যদি বিপরীত জিনিসটা হয়, লাইক প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে গেলে যদি ডিরেকশনটা হয় ঘড়ির কাঁটার দিকে, দেন ক্রস প্রোডাক্ট করার পর যে রেজাল্টেন্টটা পাবো, যে রেজাল্টেন্ট ভেক্টরটা পাবো তার দিক হবে লম্ব বরাবর নিচের দিকে। তাহলে এইখানে আমরা এই ব্যাপারটা একটু অ্যানালাইসিস করার ট্রাই করি। এখানে আমার কি ছিল, আই ক্রস জে, আমি একটা বোঝাবো, বাকিগুলো আই থিঙ্ক বুঝে যাবো। আই ক্রস জে, আই ক্রস জে মানে কি, প্রথম ভেক্টরটা হচ্ছে আই, পরের ভেক্টর মানে আই থেকে জে এর দিকে আমি যাব। তার মানে আই হচ্ছে এখানে, আই থেকে জে এর দিকে, দ্যাট মিন্স জিনিসটা এইরকম, জিনিসটা এইরকম। তাহলে একটু দেখো এই জিনিসটা কি, এখান থেকে আমি যদি এইখান থেকে এইভাবে যাই, তার মানে এই ডিরেকশনটা কি দাঁড়াচ্ছে, ডিরেকশনটা দাঁড়াচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাই না? তাহলে আমি কি বলেছিলাম, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে লম্ব বরাবর উপরের দিকে হবে, উপরের দিকে কি প্লাস, তার মানে কে ক্যাপ। দেন এর উল্টাটা যেটা জে ক্রস আই যদি করি, তার মানে আমি জে থেকে আই এর দিকে যাব, এরকম। তাহলে এই এই জিনিসটা কি হচ্ছে, এটার ডিরেকশন হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে। তো ঘড়ির কাঁটার দিকে যদি হয় তাহলে কি হবে, লম্ব বরাবর নিচের দিকে, তার মানে মাইনাস কে ক্যাপ। বাকি দুইটা কেসের জন্য সেই ওটা আমি দেখাচ্ছি না, আর কিন্তু তোরা বুঝে গেছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।